আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি বিশেষ বিষয় নিয়ে আমাদের আজকের পাঠটি আমরা সাজিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের পাঠের মূল আলোচনায় চলে যাই। এখানে কি বোঝানো হয়েছে যদি একটু লক্ষ্য করি আমরা, এখানে একদিকে হলো সবাই পাখি, আবার এই পাশে কি দেখানো হয়েছে, এরা কারা? যদি আমরা চিন্তা করে থাকি এরা হচ্ছে কারা, এরা সবাই মোলাস্কান, শামুক, ঝিনুক এবং অন্যান্য যে মোলাস্কানরা রয়েছে এরা হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। আবার এরা সবাই অ্যাভিস অর্থাৎ পক্ষীকুল বা পাখি যেখানে যে শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে তাদেরকে বলেছি আমরা অ্যাভিস। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? এটি দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এখানে শ্রেণীবিন্যাস বোঝানো হয়েছে বা শ্রেণীকরণ বোঝানো হয়েছে। আবার যদি একটু লক্ষ্য করি আমরা, এই দিকে বিভিন্ন রকম প্রাণী রয়েছে, আবার এই দিকটাতেও বিভিন্ন রকম প্রাণী রয়েছে। এর মধ্যে কেউ মেরুদণ্ডী, আবার কেউ হচ্ছে কি অমেরুদণ্ডী, উভয়ের মিশ্রণ রয়েছে এখানে। আমরা যদি একটু চিন্তা করি, এদেরকে আমরা সাইড চেঞ্জ করালাম এবং দেখলাম যে না, এখন এখানে সবাই কি অমেরুদণ্ডী আর এখানে সবাই হচ্ছে কি মেরুদণ্ডী। অর্থাৎ এই যে তাদের নির্দিষ্ট একটা ক্যাটাগরি, একটা ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যার যেখানে থাকা দরকার আমরা তাদেরকে কি করেছি, সেখানে স্থান দিয়েছি। এটাকে আমরা কি বলে থাকি? শ্রেণীকরণ বলে থাকি। তবে এই শ্রেণীবিন্যাস বা শ্রেণীকরণ এগুলোর একটা নির্দিষ্ট নিয়ম নীতি বা প্রিন্সিপালস রয়েছে। তো সেই প্রিন্সিপালস কিংবা রুলস গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবার উপরে কে, অর্থাৎ একটা উল্টা পিরামিড আমরা দেখতে পাচ্ছি। এই উল্টা পিরামিডের সবার উপরে কে? ডোমেইন। আমরা জানি যে ডোমেইন হচ্ছে কে? ইউক্যারিয়া। এরপর আমরা বলছি হলো যে কিংডম। কিংডম কি? অ্যানিমালিয়া। ফাইলাম, ফাইলাম কে? কর্ডাটা। ক্লাস ম্যামালিয়া, অর্ডার কার্নিভোরা, ফ্যামিলি ক্যানিডি, জেনাস হচ্ছে ভালপেস। ভালপেস বা আমরা এদেরকে বলে থাকি রেড ফক্স। এই যে খেকশিয়াল যাকে আমরা বলছি, এই খেকশিয়ালের যে প্রজাতি রয়েছে ভালপেস, সেটি প্রজাতি পর্যন্ত আসতে গিয়ে তাকে কি করতে হয়েছে? একটা নির্দিষ্ট হায়ারার্কি মেনটেন করতে হয়েছে। তো আমরা এই হায়ারার্কিকে বলে থাকি লিনিয়ার হায়ারার্কি। ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসটাকে এভাবেই সাজিয়েছেন, এজন্য আমরা এটাকে বলেছি লিনিয়ার হায়ারার্কি। অর্থাৎ আমরা এখানেও কিছু নিয়ম নীতি অনুসরণ করে এই শ্রেণীবিন্যাসটা করেছি। তাহলে আমরা এটাকে বলে থাকি শ্রেণীকরণ। এই যে এভাবে সাজানো বা এভাবে সাজিয়ে রাখা, ডোমেইন থেকে শুরু করে স্পিসিস পর্যন্ত বা কিংডম থেকে শুরু করে স্পিসিস পর্যন্ত এভাবে সাজানোর যে পদ্ধতি, নিয়ম, তাকে বলেছি আমরা শ্রেণীকরণ। আবার যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, একই রকম বিষয় এখানে কিংডম আমরা দেখতে পাচ্ছি অ্যানিমালিয়া রয়েছে। কিংডমের পর কি আছে? ফাইলাম। ফাইলামের পর কি রয়েছে? ক্লাসের পর আমরা দেখতে পাচ্ছি অর্ডার। অর্ডারের পর ফ্যামিলি, তারপর হচ্ছে জেনাস, তারপর হচ্ছে স্পিসিস। স্পিসিসের মধ্যে কে রয়েছে? আমরা, হোমো সেপিয়েন্স। আর এই জেনাসের মধ্যে কে রয়েছে? জেনাসের মধ্যে রয়েছে হলো হোমো। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? হোমিনিডি, ফ্যামিলি। অর্ডারের মধ্যে কি আছে? প্রাইমেট। এভাবে আমরা ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছি এরা হচ্ছে কি ম্যামালিয়া, এবং ফাইলামের মধ্যে কি আছে? কর্ডাটা। আর কিংডম হচ্ছে অ্যানিমালিয়া। এভাবে যদি আমরা সাজিয়ে থাকি, এই সাজানোর পদ্ধতিটার নামই হচ্ছে কি শ্রেণীকরণ, বা এই নিয়ম নীতিটার নাম দিয়েছি আমরা শ্রেণীকরণ। শিক্ষার্থীরা, তাহলে শ্রেণীকরণ কাকে বলবো আমরা? শ্রেণীকরণ হলো প্রাণী জগতের সমস্ত প্রাণীকে তাদের মধ্যকার পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে বিজ্ঞান ভিত্তিক ভাবে বিভিন্ন স্তরে বা ধাপে, যাকে আমরা স্তর বা ধাপগুলোকে বলেছি ট্যাগজন,
এই বিজ্ঞান ভিত্তিকভাবে বিভিন্ন স্তরে বা ধাপে বা ট্যাগ জোনে পর্যায়ক্রমে বিন্যাস করার নামই হচ্ছে কি শ্রেণীকরণ। তারপর অন্যান্য ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস এবং ফ্যামিলি, এদের সাথে কি করতে হয়, শনাক্তকরণ প্রক্রিয়ায় সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেটা হচ্ছে কি শ্রেণীকরণের নীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি ইংলিশ বাক্য দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সটা একটু ভালো করে লক্ষ্য, কিং ফিলিপ কেম ওভার ফর গুড স্যুপ। তাহলে আমরা বলছি যে কিং ফিলিপ কেম ওভার ফর গুড স্যুপ। কিংতে বলছি কিংডম, ফ্লিপতে হলো ফাইলাম, কেম ফর ক্লাস, ওভার ফর অর্ডার, ফর ফর ফ্যামিলি, জি ফর জেনাস, স্যুপ ফর স্পিসিস। তাহলে আমরা এই যে লিনিয়ার হায়ারার্কি গুলো রয়েছে, এই যে ট্যাগজোন গুলো রয়েছে, স্তর বা ধাপগুলো রয়েছে, কিংডম থেকে শুরু করে স্পিসিস পর্যন্ত সহজেই মনে রাখতে পারবো কিং ফিলিপ কেম ওভার ফর গুড স্যুপ। প্রিয় শিক্ষার্থীরা, আর এটাই হচ্ছে ক্যাটাগরি বিন্যাস, যেটা আমরা আগে আলোচনা করলাম যে ক্যাটাগরির বিন্যাস কাকে বলা হয়। কিংডম থেকে শুরু করে প্রজাতি পর্যন্ত এদেরকে বিন্যস্ত করাকে বলা হয় ক্যাটাগরি বিন্যাস। এবং অবশ্যই এটাকে আমরা বলেছি লিনিয়ার হায়ারার্কি মেনটেন করা, অর্থাৎ সবার উপরে থাকছে হলো কে কিংডম, তারপর একটু ডান দিকে সরে গিয়ে পর্ব, তার একটু ডান দিকে সরে গিয়ে শ্রেণী, এভাবে প্রজাতি পর্যন্ত এদেরকে একটু বাঁকা করে অ্যাঙ্গেল করে এভাবে সাজিয়ে লিখতে হয় লেখার সময়। তাহলে শ্রেণীবিন্যাস করতে হলে ট্যাগটাকে ক্রমান্বয়ে ক্যাটাগরির অন্তর্ভুক্ত করতে হবে। প্রত্যেক ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ট্যাগজনের শনাক্তকারী বৈশিষ্ট্যাবলী উল্লেখ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে প্রাণীটার শ্রেণীবিন্যাসকরণ করা হবে তাকে আগে হলো সেই নির্দিষ্ট জায়গার মধ্যে ক্যাটাগরি অনুযায়ী তাকে বিন্যস্ত করা এবং তার শ্রেণীকরণের বৈশিষ্ট্যগুলো সেখানে উল্লেখ করা। আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন এটি হচ্ছে রেপটাইলস, রেপটাইলের বৈশিষ্ট্য কি, ফিশ, ফিশের বৈশিষ্ট্যটা কি হবে এখানে, বা এগুলোকে আমরা বলছি পিসেস, একসাথে বলছি অ্যাক্টিনোপট্রাইজি, সার্কোপট্রাইজি, কন্ড্রিকথিস, এগুলো হচ্ছে পিসেস, এদেরকে আমরা বলছি হলো ফিশ। অ্যাম্ফিবিয়ান যারা আছে তাদের বৈশিষ্ট্য এখানে আছে। এভাবে কি করা হয়েছে যে প্রত্যেক ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ট্যাগজনের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে হবে। আমরা এটাকে বলছি শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। তোমরা একটু লক্ষ্য করো যে এরপরের ধাপটি কি ছিল, নামকরণ, বা এরপরে শ্রেণীবিন্যাসকরণের নীতি ছিল হলো নামকরণ। প্রত্যেকটা ট্যাগজনের ICZR এর নিয়মাবলী অনুসরণ করে সুষ্ঠুভাবে নামকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ভালপেস, ওই যে যাকে আমরা বলছি হলো খেকশিয়াল, এবং প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস। এই যে এদের নামকরণ করা হয়েছে, এই নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ বা বায়োনোমিয়াল নমেনক্লিয়াচার যে পদ্ধতিতে করা হয়ে থাকে সেই পদ্ধতি অনুসরণ করে এদের নামকরণ করা হয়েছে, সেটি আমরা দেখব। এরপর হচ্ছে সংরক্ষণ। শ্রেণীবিন্যস্ত নমুনা যথাযথভাবে কি করতে হবে, প্রিজার্ভ করতে হবে বা সংরক্ষণ করতে হবে। শেষে আমরা বলেছি হলো শনাক্তকরণ প্রক্রিয়া। বিভিন্ন প্রাণী গোষ্ঠীর জন্য নির্দিষ্ট সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করতে হবে এবং সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর সাথে তুলনামূলক বর্ণনা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর সাথে তুলনামূলক তার কি থাকতে হবে, বর্ণনা দিতে হবে। অর্থাৎ এর খুব কাছাকাছি যে ফ্যামিলি রয়েছে বা জেনাস রয়েছে অথবা প্রজাতি রয়েছে তাদের সাথে কি করতে হবে, খুব ঘন সন্নিবিষ্ট সম্পর্কযুক্ত প্রাণীদের সাথে তার তুলনামূলক একটা বর্ণনা থাকতে হবে। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, কেন শ্রেণীবিন্যাস প্রয়োজন হয়ে থাকে, এবং শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। প্রাণী শনাক্তকরণের ক্ষেত্রে যে কোনো একটি অজানা প্রাণী কিংবা নতুন আবিষ্কৃত প্রাণী, এগুলো শনাক্তকরণের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস প্রয়োজন। প্রাণী জগৎ সম্পর্কে জানা, এই যে পুরো হিউজ একটি বৈচিত্র্যময় প্রাণী জগৎ আমাদের জানা খুবই কঠিন, কিন্তু আমরা যখনই বলি এমফিবিয়া তখন আমরা বুঝতে পারি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেই ক্যাটাগরির প্রাণীকুল এখানে রয়েছে, তখন তার বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারি সে হচ্ছে এমফিবিয়া শ্রেণীর আওতাভুক্ত। জাতিজনিক সম্পর্ক নির্ণয়, অর্থাৎ এই যে প্রাণীটি এখন এই অবস্থায় আছে
তার কোন জুলজিক্যাল টাইম স্কেলে তার কি অবস্থা ছিল, তার সে যখন উৎপত্তি হয়েছিল প্রাণীটি তখন তার কি অবস্থা হয়েছে। এই যে জাতিজনিক, এই জাতিজনিক সম্পর্কগুলো নির্ণয় করার ক্ষেত্রে আসলে শ্রেণীবিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন প্রজাতির শনাক্তকরণের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ। শ্রেণীবিন্যাসগত জ্ঞান না থাকলে আমরা নতুন প্রজাতি, এটি যে নতুন বৈশিষ্ট্য, অন্যান্য প্রজাতির সাথে যে পার্থক্য রয়েছে সেটি আসলে শ্রেণীবিন্যাসে জ্ঞান না থাকলে সম্ভব নয়। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রাণী বাছাইকরণে। উন্নত জাত উদ্ভাবনের ক্ষেত্রেও শ্রেণীবিন্যাস জরুরি। বালাই দমনের ক্ষেত্রে কোনগুলো বালাই, কোনগুলো পেস্ট, এই পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের পেস্ট সম্পর্কেও ধারণা থাকতে হয়। এই জন্য শ্রেণীবিন্যাসটাও জানা জরুরি যে কোন শ্রেণীর গুলো কোন ধরনের পেস্ট হতে পারে। বিশেষ করে আর্থ্রোপোডান, ইনসেক্ট, এগুলো সবচেয়ে বেশি পরিমাণে পেস্ট দেখা যায়। এর মধ্যে কিছু ম্যামালিয়ান পেস্ট রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রেও এদের সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান থাকাটা জরুরি, যে কোনগুলো হচ্ছে ওয়াইল্ড অ্যানিমাল। বনে থাকলেই যে বন্যপ্রাণী এমন নয়, যারা সমুদ্রে নদীতে থাকে, যাদের মধ্যে ওয়াইল্ড ক্যারেক্টার রয়েছে, তাদেরকে বলছি আমরা বন্য প্রাণী। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাকে দুভাগে ভাগ করেছি। একটি হচ্ছে তাত্ত্বিক প্রয়োজনীয়তা, আর একটি হচ্ছে ফলিত প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করলে ওই গোষ্ঠীটার, ওই ফাইলামটার, ওই ক্লাসটার অথবা ওই ফ্যামিলিটার সমস্ত প্রাণী সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়। ফলে অল্প সময়ের মধ্যে, কম পরিশ্রম, অল্প সময়ের মধ্যে প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে আমরা সহজেই জানতে পারি এবং তাদের সম্পর্কে শিখতে পারি। প্রাণীগুলোর পারস্পরিক সম্পর্ক এবং জাতিজনিক যে বিভিন্ন তথ্য শ্রেণীবিন্যাসের মাধ্যমে পাওয়া যায়, এটা হলো তাত্ত্বিক প্রয়োজনীয়তা। প্রাণীকুলের বিবর্তনিক ধারা, প্রাণীকুলের যে ইভলিউশনের ধারাটা সম্পর্কেও আমরা সহজেই বুঝতে পারি। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। এবার আমরা এর ফলিত প্রয়োজনীয়তা সম্পর্কে একটু জেনে নেব। ফলিত প্রয়োজনীয়তা জনস্বাস্থ্য, কৃষি ও বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় প্রদান করে। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ যে প্রাণীগুলো আছে তাদের বাছাইকরণের ক্ষেত্রে সহায়তা করা, বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করা, ভূতত্ত্বীয় ঘটনাবলীর নিখুঁত চিত্র তুলে ধরতে শ্রেণীবিন্যাস বিদ্যা বা শ্রেণীবিন্যাসের সাহায্যের প্রয়োজন হয়ে থাকে। কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের পশু পাখি উদ্ভাবন সহজতর হয়ে থাকে। এবার আসি আমরা নামকরণ নিয়ে। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে জীবের নামকরণের ক্ষেত্রে বা প্রাণীর নামকরণের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মনে রাখতে হয়, যেটা দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী রয়েছে। কোনো বিশেষ প্রাণীকে চিহ্নিত করার উদ্দেশ্যে শ্রেণীবিন্যাসের যে সকল নিয়ম কানুন ও পদ্ধতি অনুসারে প্রতিটি প্রজাতিভুক্ত প্রাণীদেরকে নির্দিষ্ট ও বিশেষ নাম প্রয়োগ করা হয় তাকে বলা হচ্ছে নেমিং বা নামকরণ বা নমেনক্লিয়াচার। নামকরণের সাহায্যে প্রতিটি প্রজাতির একটি করে সর্বজন স্বীকৃত বৈজ্ঞানিক নাম দেয়া হয়ে থাকে। প্রাণীদের নামকরণ প্রধানত দু প্রকার, দ্বিপদ নামকরণ এবং ত্রিপদ নামকরণ। আমরা বলেছি এখানে বায়োনোমিয়াল নমেনক্লিয়াচার এবং ট্রাইনোমিয়াল নমেনক্লিয়াচার। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমরা জানি যে ক্যারোলাস লিনিয়াস উনি এই নিয়মকানুনগুলো আমাদেরকে প্রদান করেন। জীবের নামকরণের প্রথমে জিনাসের নাম, গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে দুই শব্দের সমন্বয়ে প্রাণীদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। এক্ষেত্রে নামদ্বয়, অর্থাৎ প্রথমে গণনাম পরে প্রজাতির নাম, দুটো নাম মিলেই একটা নাম, সেটা হচ্ছে সায়েন্টিফিক নেম, বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ। তাহলে এক্ষেত্রে নামদ্বয় অবশ্যই ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন হতে হবে, এটা মনে রাখতে হবে। এটা ল্যাটিন অথবা এটা রূপান্তরিত ল্যাটিন হতে হবে। 1758 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রাণী দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করেন, এই জন্য তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়, যদিও আমরা তাকে শ্রেণীবিন্যাসের জনক হিসেবেও চিনি। এই যে দ্বিপদ নাম দেখতে পাচ্ছি আমরা, প্যান্থেরা, লিও। প্যান্থেরা হচ্ছে তার গণনাম আর লিও হচ্ছে তার স্পিসিসের নাম। দ্বিপদ নামকরণের কতগুলো নিয়মাবলী রয়েছে, চলো আমরা দেখে নিই কি কি নিয়ম রয়েছে। প্রতিটি জীব প্রজাতির একটি বৈজ্ঞানিক নাম থাকতে হবে এবং তার দুটি অংশ থাকবে। আমরা আগে দেখলাম, একটি হচ্ছে জেনাস আর হলো স্পিসিস। দ্বিপদ নামের প্রথম অংশটি উক্ত জীবের গণ, পরের অংশটি প্রজাতির নামকে নির্দেশ করে। এ নামকরণ ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন থেকে কি হবে, গৃহীত হবে, সেটা জানলাম।
দ্বিপদ নামকরণ ছাপা অক্ষরের হলে সর্বদা ইটালিক হরফে লিখতে হবে। এই যে আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি পাইলা গ্লোবোসা, ইটালিক ভাবে লিখতে হবে। আর যদি হাতে লিখতে হয়, দ্বিপদ নামকরণ হাতে লিখতে হলে এগুলো নিচে কি করতে হবে, আলাদা আলাদা দাগ দিতে হবে। জেনাসের নামের নিচে আলাদা আন্ডারলাইন এবং এই যে স্পিসিসের নামের নিচে আলাদা আন্ডারলাইন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যাশা করছি আজকের আলোচিত বিষয়টি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। পরবর্তী পাঠে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।